হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল সায়েন্স করিডোর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত পার্ট 7 অর্থাৎ অক্টোবর মাসে তোমাদের যেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার সমাধানগুলো এখানে আমরা করব। তো তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যেই কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। তো তোমরা এই কোশ্চেনগুলোর সমাধান কোনো একটা জায়গায় নোট করে রেখো এবং কোশ্চেনগুলোর সমাধান ভালোভাবে বুঝে করো। তো তোমরা যদি মডেল অ্যাক্টিভিটি টাস্কের অন্যান্য পার্টগুলো দেখতে চাও তাহলে তোমরা প্লেলিস্টে গিয়ে সেই পার্টগুলো দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1, বহুমুখী উত্তরধ্বনির প্রশ্ন এমসিকিউ। 1 যদি এ ভ্যারিয়াস বি হয় তাহলে অপশান এ স্কোয়ার ভ্যারিয়াস বি কিউব, অপশান বি এ কিউব ভ্যারিয়াস বি স্কোয়ার, অপশান সি এ ভ্যারিয়াস বি কিউব, অপশান ডি এ স্কোয়ার ভ্যারিয়াস বি স্কোয়ার। তো বলে দিয়েছে এ ভ্যারিয়াস বি হলে এই চারটের মধ্যে কোনটি হবে। তো চলো অঙ্কটা আমরা আগে করি। এ ভ্যারিয়াস বি বা এ ইজিক্যাল টু কে বি। এখানে ভ্যারিয়াস চিহ্ন আছে, তো ভ্যারিয়াস তুলতে হলে কি হয়, একটা ধ্রুবক চলে আসে যেটা হলো অশূন্য ধ্রুবক। তো কে হলো অশূন্য ধ্রুবক বা এ স্কোয়ার ইজিক্যাল টু কে স্কোয়ার বি স্কোয়ার। এখানে আমরা কি করলাম, এখানে আমরা উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে এ এর বর্গ করলে হয়ে যাবে এ স্কোয়ার, কে এর বর্গ করলে হয়ে যাবে কে স্কোয়ার এবং বি এর বর্গ করলে হয়ে যাবে বি স্কোয়ার। তো এখানে লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে বা এ স্কোয়ার ভ্যারিয়াস বি স্কোয়ার। তো দেখো এখানে কে স্কোয়ার আছে, এটা হলো ধ্রুবক, তো ধ্রুবক আমি তুলে নিলাম, তাই কি হলো এ স্কোয়ার ভ্যারিয়াস বি স্কোয়ার। তো আমাদের এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এ স্কোয়ার ভ্যারিয়াস বি স্কোয়ার। তোমাদের পরের প্রশ্ন 2, এ এবং বি একটি ব্যবসা শুরু করে। এ 1000 টাকা 9 মাসের জন্য এবং বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োগ করে। ব্যবসায় মোট লাভ হয় 600 টাকা এবং বি লাভের 400 টাকা পায়। ব্যবসায় বি এর মূলধন অপশান এ 2000 টাকা, অপশান বি 3000 টাকা, অপশান সি 4000 টাকা, অপশান ডি 6000 টাকা। তো অঙ্কটা ভালোভাবে পড়ে দেখো কী কী দিয়েছে এখানে। তো দেখো বলেছে এ দিয়েছে 1000 টাকা 9 মাসের জন্য এবং বি কিছু টাকা 6 মাসের জন্য দিয়েছে। তো যেহেতু আমাকে বি এর মূলধন দিয়েছে, তো ধরে নেব বি এক্স টাকা মূলধন নিয়োগ করেছে, তাহলে এক্স টাকা 6 মাসের জন্য খাটছে এবং ব্যবসায় মোট লাভ হয় 600 টাকা। মোট লাভ দিয়ে দিয়েছে 600 টাকা। এবার সেখান থেকে বি লাভ পায় 400 টাকা। তাহলে এ কত পাবে, এ অবশ্যই পাবে 600 মাইনাস 400 ইজিক্যাল টু হয় 200। তাহলে এর লাভের পরিমাণ 200 টাকা। তো আমরা জানি মূলধনের অনুপাতই তাদের লাভের অনুপাত নির্ধারিত হয়। তো চলো অঙ্কটা আমরা করি। তো বি এর লাভের পরিমাণ 400 টাকা, এ এর লাভের পরিমাণ 600 মাইনাস 400 ইজিক্যাল টু 200 টাকা। যেহেতু 600 হলো টোটাল লাভ এবং সেখান থেকে বি এর লাভের পরিমাণটা বিয়োগ করে ফেলছি, যার জন্য আমরা এ এর লাভটা পেয়ে যাচ্ছি। এবার ধরি বি ব্যবসায় মূলধন নিয়োগ করে এক্স টাকা। তাহলে প্রশ্ন অনুসারে 1000 ইন্টু 9, দেখো এখানে 1000 টাকা 9 মাসের জন্য খেটেছে, তাই 1000 ইন্টু 9 ইজ টু, এখানে আমরা ধরেছি এক্স টাকা, তো এক্স 6 মাসের জন্য খাটছে, তো এক্স ইন্টু 6 ইজিক্যাল টু তাদের লাভের অনুপাত কত, 200 ইজ টু 400। তো দেখো ফার্স্টে আমরা এখানে এ এর মূলধন আগে লিখেছি, তো এখানেও কিন্তু এর লাভের পরিমাণটাই আগে লিখতে হবে। তো এটা অনুপাতে আছে, প্রথমে আমরা এটাকে ভগ্নাংশে প্রকাশ করি। তো 1000 ইন্টু 9 করলে হয় 9000 বাই 6 ইন্টু এক্স করলে হয় 6x ইজিক্যাল টু 200 বাই 400। তো 0 0 0 0 কেটে যাচ্ছে, 2 দিয়ে 4কে কাটলে হয় 2, এই 2 দিয়ে আমরা 6কে কেটেছি হয়েছে 3 এবং 3 দিয়ে 9000 কাটলে হয় 3000। তো 3000 বাই এক্স ইজিক্যাল টু 1 বাই 1। তো এটাকে আমি যদি বজ্রগুণ করি তাহলে হয়ে যাবে এক্স ইজিক্যাল টু 3000। তো উত্তর হয়ে যাবে অপশান বি 3000 টাকা। তোমাদের পরের প্রশ্ন 3, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি ও 4 সেমি।
বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হল অপশান এ 5.5 সেমি, অপশান বি 1.5 সেমি, অপশান সি 11 সেমি, অপশান ডি 3 সেমি। তো দেখো বলে দিয়েছে দুটো বৃত্ত দিয়েছে এবং তাদের ব্যাসার্ধ বলে দিয়েছে এবং বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, অর্থাৎ চিত্রটি হবে এরকম। এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত, এই দুটি বৃত্ত এ বিন্দুতে তারা অন্তঃস্পর্শ করেছে। তো একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, তার মানে যেটা বড় বৃত্ত আছে তার ব্যাসার্ধ কত হবে 7 সেমি, এখান থেকে এইটা হয়ে যাবে 7 সেমি, এবং ছোট বৃত্তটার ব্যাসার্ধ 4 সেমি, তো এখান থেকে এইটা হবে 4 সেমি। তাহলে বলি তাদের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব, তাহলে এই যে ডিফারেন্সটা এটা কত, তাহলে 7 - 4 করলে হয় 3 সেমি। তো আমরা বৃত্ত দুটির কেন্দ্রের দূরত্ব পাচ্ছি 3 সেমি। 7 - 4 সেমি ইজ ইকাল টু 3 সেমি। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 3 সেমি। তোমাদের পরের প্রশ্ন 4, r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন অপশান এ πr² বর্গ একক, অপশান বি 4/3 πr³ বর্গ একক ঘন একক, অপশান সি 4πr² বর্গ একক, অপশান ডি 1/6 πr³ ঘন একক। তো দেখো বলে দিয়েছে আয়তন, আয়তন সবসময় ঘন এককে হয়, কখনোই বর্গ এককে হবে না, ঠিক আছে। তার মানে এই দুটোর মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের বার করতে হবে। তো দেখো আমরা জানি নিরেট গোলকের আয়তনের ফর্মুলা 4/3 πr³ ঘন একক, অর্থাৎ ব্যাসার্ধের কিউব। 4/3 পাই ব্যাসার্ধের কিউব ঘন একক, এটা হচ্ছে নিরেট গোলকের আয়তন। তো আমাদের এখানে ব্যাসার্ধ কত বলেছে r/2, তো এই আরের জায়গায় আমরা এখন লিখব r/2। তো 4/3 পাই r/2 তার কিউব ঘন একক। তো 4/3 পাই r এর কিউব করলে হয় r³ এবং 2 এর কিউব করলে হয় 8, তো 4 দিয়ে 8কে কাটলে হয় 2, তো 3 × 2 করলে হয় 6, তো 1/6 পাই r³ ঘন একক। তো আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি 1/6 পাই r³ ঘন একক। এবার তোমাদের পরের প্রশ্ন 2, সত্য মিথ্যা লেখো। 2-1, দুটি সদৃশকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম। দেখো সদৃশকোণী ত্রিভুজ মানে কি, দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলির মান সবসময় সমান হবে, এবং সর্বসম কথার অর্থ হলো দুটো ত্রিভুজ সবসময় সমান হবে। তো এক্ষেত্রে দেখো এই যে ABC ত্রিভুজটা আছে এবং এখানে A', B', C' এই দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজের এই কোণটা ইজ ইকাল টু এই কোণটা, এই কোণটা ইজ ইকাল টু এই কোণটা এবং এই কোণটা ইজ ইকাল টু এই কোণটা, এটা কিন্তু সদৃশকোণী। কিন্তু দেখো এই যে বড় ত্রিভুজটা এটা কিন্তু এর থেকে বড়, অর্থাৎ এই দুটো ত্রিভুজ সমান নয়। তো আমরা বলতে পারি যে দুটি সদৃশকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম নয়। তো যেহেতু এটা সর্বসম বলেছে তাই প্রদত্ত বিবৃতি মিথ্যা হবে। 3, একটি অংশীদারি ব্যবসায় প্রীতম, নীরজা ও তথার মূলধনের অনুপাত 1/2 = 1/3 = 1/4 হলে তাদের লাভের অনুপাত হবে 3:4:6। তো চলো অঙ্কটা করে দেখি। তাদের মূলধনের অনুপাত 1/2 = 1/3 = 1/4। তো দেখো আমাদের এখানে অনুপাতটা ভগ্নাংশে দিয়েছে, তো আমাদের এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো এখানে কি করব, এই যে হরে যেই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর ফার্স্টে লসাগু করব এবং লসাগু দিয়ে লবকে গুণ করব। তো দেখো 2, 3, 4-এর লসাগু হয় 12, তো লসাগু দিয়ে ফার্স্টে 1 × 12/2 = এটাকে গুণ করলাম 12 দিয়ে, 1 × 12/3 = এটাকে 12 দিয়ে গুণ করলাম 1/12/4। এবার 2 দিয়ে 12কে কাটলে হয় 6, তো 6 = 3 দিয়ে 12কে কাটলে হয় 4 এবং 4 দিয়ে 12কে কাটলে হয় 3। তো এখানে অনুপাত কি হচ্ছে 6:4:3। তো মাথায় রাখবে যদি তোমাদের এরকম ভগ্নাংশের অনুপাত দিয়ে দেয় তো তোমরা কি করবে, এই ভগ্নাংশের যেই হরগুলো আছে তাদের ফার্স্টে লসাগু বার করবে এবং লসাগু দিয়ে লবগুলোকে গুণ করবে, তারপর দেখবে যে কী আসে অনুপাতটা। তো আমরা পূর্ণ সংখ্যায় অনুপাত পেলাম 6:4:3। এবার আমরা জানি মূলধনের যে অনুপাত হয় সেই অনুপাতেই তারা লাভের পরিমাণটা পায়। তো আমাদের চেয়েছে লাভের অনুপাত, তো লাভের অনুপাত কত হবে,
লাভ্যাংশের অনুপাত ইজিক্যাল টু মূলধনের অনুপাত। তো এখানে আমরা মূলধনের অনুপাত কত পেয়েছি 6:4:3, তো লাভের অনুপাতটা পাবো 6:4:3, কিন্তু এখানে আমাদের বলেছে 3:4:6, তার মানে এই উক্তিটি মিথ্যা। তোমাদের পরের প্রশ্ন 2, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুত্রয়। তো দেখো বলে দিচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে সেই ত্রিভুজের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট হবে। তো দেখো আমরা এখানে একটা লম্ববৃত্তাকার শঙ্কু এঁকেছি, যার এটি হলো উচ্চতা এইচ, এটি হলো ভূমি আর, এবং এই যে এটা হলো তির্যক উচ্চতা এল, এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। কিন্তু এখানে বলেছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তার মানে এই প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তোমাদের পরের প্রশ্ন 4, এ ভ্যারিয়াস 1/b এবং বি ভ্যারিয়াস 1/c হলে এ ভ্যারিয়াস 1/c হবে। তো চলো অঙ্কটাকে ফার্স্টে করে দেখি। এ ভ্যারিয়াস 1/b অর্থাৎ এ ইজিক্যাল টু k1 1/b, যেহেতু এখানে ভ্যারিয়াস আছে তো একটা ধ্রুবক চলে আসবে ভ্যারিয়াস তুলতে হলে, তো k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক। আবার ভি ভ্যারিয়াস 1/c অর্থাৎ বি ইজিক্যাল টু k2 1/c, তো ভ্যারিয়াস তুললে একটা ধ্রুবক আসবে যেটা হলো অশূন্য ধ্রুবক, তো অশূন্য ধ্রুবক আমরা এখানে কী ধরেছি k2। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে এ ইজিক্যাল টু k1 1/b, এবং এখানে আমরা বি কী পেয়েছি, এখানে আমরা বি পেয়েছি k2 1/c, তো বি এর জায়গায় আমরা কী লিখব k2/c। এই যে এখানে বি আছে, এই বি এর জায়গায় এই বি এর এই মানটা লিখব k2/c, তো এখানে লিখলাম। তো দেখো এখানে ভগ্নাংশ এবং তার নিচে আরেকটা ভগ্নাংশ আছে, এরকম দুটি ভগ্নাংশের ভাগ থাকলে এই ভগ্নাংশটা উল্টে গিয়ে গুণ হয়ে যায়, অর্থাৎ এই সিটা ওপরে চলে যাবে আর নিচে k2 থাকবে। তো এখানে আমরা কি পাচ্ছি, a ইজিক্যাল টু k1/k2 ইন্টু c। এবার দেখো k1/k2 এটা হলো ধ্রুবক অর্থাৎ a ভ্যারিয়াস c, কিন্তু এখানে আমাকে বলেছে a ভ্যারিয়াস 1/c হবে, তো আমরা দেখতে পাচ্ছি এটা এখানে a ভ্যারিয়াস c হয়েছে, তার মানে প্রদত্ত বিবৃতিটি মিথ্যে। তোমাদের পরের প্রশ্ন 3, শূন্যস্থান পূরণ করো। 3-এর 1, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ হবে। তো এখানে হবে 4 গুণ হবে। তো 4 গুণ কী করে হচ্ছে, ফার্স্টে আমরা অঙ্কটা করে দেখি। ধরি প্রথমে গোলকটির ব্যাসার্ধ r একক এবং প্রথমে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক, এবং পরে গোলকটির ব্যাসার্ধ হবে 2r, যেহেতু এখানে বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ ব্যাসার্ধ হবে 2r একক। অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে 4π, এখানে ব্যাসার্ধ জায়গায় কী লিখব 2r তার স্কোয়ার বর্গ একক। তো এটা করলে হয় 4π, 2 এর স্কোয়ার করলে হয় 4r²। তো আমরা দেখছি 4 × 4πr² আসছে। তো দেখো এখানে আছে 4πr² এবং এখানে 4πr² তার সাথে 4 গুণ আছে, অর্থাৎ 4 গুণ হয়েছে এটা। তো আমরা দেখতে পাচ্ছি গোলকটির ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার বক্রতলের ক্ষেত্রফল আগের তুলনায় 4 গুণ বৃদ্ধি পাচ্ছে। পরের প্রশ্ন 2, একটি ব্যবসায় শোভা মাসুদের 1.1 গুণ টাকা দিয়েছিল এবং প্রিয়া মাসুদের 2.1 টাকা দিয়েছিল। মাসুদ, শোভা এবং প্রিয়ার মূলধনের অনুপাত কত হবে? তো এটা হবে 2:3:5। এটা কি করে আসছে, তো অঙ্কটা করে দেখি। তো দেখো এখানে বলেছে শোভা মাসুদের 1.1 গুণ টাকা এবং প্রিয়া মাসুদের 2.1 গুণ টাকা দিয়েছিল। তো আমরা ধরে নিই যে মাসুদ হচ্ছে x টাকা দিয়েছিল। ধরি মাসুদের মূলধন x টাকা, অতএব শোভার মূলধন তো 3/2 x টাকা, আবার প্রিয়ার মূলধন 5/2 x টাকা। তো এবার আমাকে বলেছে যে তাদের মূলধনের অনুপাত। তো মাসুদ, শোভা ও প্রিয়ার মূলধনের অনুপাত x:3x/2 5x/2। তো আমরা কি বলেছিলাম একটু আগে, বলেছিলাম যে যখন ভগ্নাংশের এরকম অনুপাত দিয়ে দেবে তখন তাদের যে হর থাকবে সেই হরগুলোর ফার্স্টে লসাগু করতে হবে। তো দেখো এখানে 1, এখানে 2, এখানে 2 আছে, তো এদের লসাগু করলে হয় 2,
1 2 2 এর লসাগু করলে হয় 2। তো 2 দিয়ে আমরা কী করব, এই ওপরগুলোকে গুণ করে দেবো। তো 2 ইন্টু এক্স ইস টু 3x ইন্টু 2/2 ইস টু 5x ইন্টু 2/2। তো দেখো 2 কেটে যাচ্ছে এখানে। তো পড়ে থাকছে 2x ইস টু 3x ইস টু 5x। তো দেখো এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, তো এক্সটা কেটে গেল। তো কী হলো, 2 ইস টু 3 ইস টু 5। তো তাদের মূলধন অনুপাত 2 ইস টু 3 ইস টু 5। তোমাদের পরের প্রশ্ন 3, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা ড্যাশটি। তো এটি হবে একটি। কীভাবে একটি হচ্ছে, তো দেখো দুটো বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এবং তারা পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। আর এই যে এ বিন্দু দিয়ে শুধুমাত্র একটি স্পর্শক অঙ্কন করা যাবে। তোমাদের পরবর্তী প্রশ্ন 4, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 4-এর 1, এ ভ্যারিয়াস বি, ভি ভ্যারিয়াস সি এবং সি ভ্যারিয়াস এ হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো চলো অঙ্কটা করি। এ ভ্যারিয়াস বি, সুতরাং এ ইজ ইকাল টু K1 বি। K1 হলো অশূন্য ভেদ ধ্রুবক। যেহেতু এখানে ভ্যারিয়াস আছে, তো ভ্যারিয়াস তুলতে হলে একটি অশূন্য ভেদ ধ্রুবক আসে। বি ভ্যারিয়াস সি, সুতরাং বি ইজ ইকাল টু K2 সি। K2 অশূন্য ভেদ ধ্রুবক। সি ভ্যারিয়াস এ, সুতরাং সি ইজ ইকাল টু K3 এ। K3 অশূন্য ভেদ ধ্রুবক। তো আমরা এখানে কি পেয়েছিলাম, এ ইজ ইকাল টু K1 বি, আবার এ ইজ ইকাল টু K1 বি, এবং এই যে এখানে বি আছে, এই বি এর জায়গায় এই বি এর মানটা এখানে লিখব। এখানে আমরা বি পেয়েছিলাম K2 সি, তো এই বি এর জায়গায় লিখব K2 সি। যেহেতু বি ইজ ইকাল টু K2 সি, এবার দেখো এখানে সি আছে, এই সি এর জায়গায় এই সি এর মানটা লিখব। এখানে আমরা সি এর মান কী পেয়েছিলাম, K3 এ, তো সি এর জায়গায় লিখব এখন K3 এ। তো দেখো কি পাচ্ছি, এ ইজ ইকাল টু K1 ইন্টু K2 ইন্টু K3 ইন্টু এ। তো দেখো ইজ ইকাল টুর এ পাশেও এ আছে এবং ইজ ইকাল টুর এই পাশেও এ আছে গুণ হিসাবে, তার মানে এ আর এ কেটে যাবে। তো কি থাকবে, 1 ইজ ইকাল টু K1 ইন্টু K2 ইন্টু K3, অর্থাৎ K1 K2 K3 ইজ ইকাল টু 1। ইহাই হলো সম্পর্ক। তোমাদের পরের প্রশ্ন 2, এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে, বলেছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। তো এটা একটা ত্রিভুজ আছে, তার ভেতরে একটি বৃত্ত আছে, এবং এই বৃত্তটি ত্রিভুজের যে বাহু আছে তাদেরকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। এবার বলে দিয়েছে যদি এপি ইজ ইকাল টু 4 সেমি হয়। এই যে এপি, এটা হলো 4 সেমি। বিপি ইজ ইকাল টু 6 সেমি। এই বিপি হলো 6 সেমি, এবং এসি ইজ ইকাল টু 12 সেমি, এবং এই যে টোটালটা, এই টোটালটা হলো 12 সেমি। এই এসি টোটালটা হলো 12 সেমি, এবং বিসি ইজ ইকাল টু এক্স, এবং এই যে বিসি, এই বিসি ইজ ইকাল টু এক্স। তাহলে বলেছে এক্সের মান কত। তো দেখো এই অঙ্কটা করতে হলে আমাদের একটা উপপাদ্য দিয়ে এই অঙ্কটা করতে হবে। সেটা কি, বৃত্তের কোনো বিন্দু থেকে যদি বৃত্তের ওপর দুটি স্পর্শক টানা যায় তারা সবসময় সমান হবে। অর্থাৎ এখানে দেখো বৃত্তের বাইরে একটি বিন্দু এ, এবং এ বিন্দু দিয়ে এপি একটি স্পর্শক এবং এ আর একটি স্পর্শক, অর্থাৎ এটা এপি 4 সেমি হলে এ আর হয়ে যাবে 4 সেমি। আবার এক্ষেত্রে দেখো এই বৃত্তটার বহিঃস্থবিন্দু বি, এই বি বিন্দু থেকে দুটি স্পর্শক টানা হয়েছে, বিকিউ এবং বিপি। বিপি হলো 6 সেমি, তার মানে বিকিউ হয়ে যাবে 6 সেমি। আবার দেখো এই সি বিন্দু থেকে বৃত্তের ওপর সি আর এবং সি কিউ দুটি স্পর্শক, এবং এই দুটি স্পর্শক সমান। সি আর এর মান কত হবে, দেখো এই টোটালটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, আর 4 সেমি আমরা পেয়েছিলাম এ থেকে আর এর, তার মানে আর সি কত হবে, আর সি হয়ে যাবে 12 মাইনাস 4 ইজ ইকাল টু 8 সেমি। তার মানে আর সি পাচ্ছি 8 সেমি, তার মানে সি কিউ হয়ে যাবে 8 সেমি। তাহলে এক্স কত পাচ্ছি, এক্স মানে হচ্ছে বিসি টোটালটা, তার মানে 6 প্লাস 8 যোগ করলে কত হয়, 14 সেমি। তাহলে এক্স ইজ ইকাল টু কত, 14 সেমি।
করে দিয়েছি সেটা দেখো ভালো করে। এ বিন্দুতে স্পর্শক এপি ইজিক্যাল টু এ আর, এ বিন্দুতে স্পর্শক এপি ইজিক্যাল টু এ আর, অর্থাৎ এপি ইজিক্যাল টু এ আর ইজিক্যাল টু 4 সেমি, এটাও 4 সেমি হলে এটাও 4 সেমি হবে। আবার সি বিন্দুতে স্পর্শক সি আর ইজিক্যাল টু সি কিউ, সি বিন্দুতে স্পর্শক সি আর ইজিক্যাল টু সি কিউ। আবার এসি ইজিক্যাল টু এ আর প্লাস সি আর, এই যে এসি এটা ইজিক্যাল টু এ আর প্লাস সি আর। আমি এখানে এ আর পেয়ে গেছিলাম 4 সেমি এবং এসি দেওয়া আছে 12 সেমি, তো এসি 12 ইজিক্যাল টু এ আর 4 প্লাস সি আর, তো সি আর ইজিক্যাল টু 12 মাইনাস 4, তো সি আর ইজিক্যাল টু 8 সেমি। আবার দেখো সি আর ইজিক্যাল টু সি কিউ, অর্থাৎ সি আর ইজিক্যাল টু সি কিউ ইজিক্যাল টু 8 সেমি। আবার বি বিন্দুতে স্পর্শক বিপি ইজিক্যাল টু বি কিউ, বি বিন্দুতে স্পর্শক বিপি ইজিক্যাল টু বি কিউ, তো এটা হলো 6 সেমি, কারণ এখানে আমাকে বলে দিয়েছে 6 সেমি বিপি, তো এটা 6 সেমি পেয়ে গেলাম। এখন আমার বিসি ইজিক্যাল টু কি বি কিউ প্লাস সি কিউ, তো বিসি ইজিক্যাল টু বি কিউ প্লাস সি কিউ, তো বিসি মানে হচ্ছে আমার এক্স ইজিক্যাল টু বি কিউ মানে 6 প্লাস সি কিউ মানে 8, তো 6 প্লাস 8 করলে হয় 14 সেমি, তো নির্ণয় এক্সের মান 14 সেমি। এর পরের প্রশ্ন 3, এখানে তোমাদের একটি উপপাদ্য দিয়েছে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। অর্থাৎ এই যে বৃত্ত আছে, এই বৃত্তের এটি হলো স্পর্শক এবং বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের ওপর যে ব্যাসার্ধটা আছে সেই ব্যাসার্ধটা সবসময় স্পর্শকের ওপর লম্ব হবে, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো এটা প্রমাণ করতে হলে ফার্স্টে আমাকে একটা অঙ্কন করে নিতে হবে, সেটা কি, বৃত্তের কেন্দ্র ও থেকে স্পর্শকের ওপর একটি বিন্দু কিউ নেওয়া হলো এবং ও কিউ যুক্ত করা হলো এবং যেটি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। তো এক্ষেত্রে দেখো যে ও আর হলো ও কিউ এর থেকে ছোট, তো এখান থেকে ও আর লেস দ্যান ও কিউ, ঠিক আছে। আবার দেখো ও আর ইজিক্যাল টু ওপি, এই যে ও আর ইজিক্যাল টু ওপি, কারণ এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ। তোমাদের এখানে শুধু আমি প্রমাণটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা বইয়ের থেকে বাদবাকি যে লেখাগুলো আছে সেগুলো তোমরা লিখে নিও, শুধু প্রমাণটা ভালো করে বোঝো এখানে। তার মানে এখানে কি পাচ্ছি, যে ওপি, এই যে ওপি সেটা হলো ও কিউ এর থেকে ছোট, ঠিক আছে। এই যে ওপি এটা হলো ও কিউ এর থেকে ছোট। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমরা এই কেন্দ্র থেকে যত এরকম সরলরেখা অঙ্কন করি, সব সরলরেখার থেকে এই যে লম্ব সরলরেখা সেটা সবসময় ছোট হচ্ছে। এখানে যত আমরা অঙ্কন করবো না কেন, এই যে লম্ব যে সরলরেখাটা হবে সেটাই সবসময় ছোট হবে। তার মানে আমরা বলতে পারি যে তাদের মধ্যে স্বল্প দূরত্ব বা ক্ষুদ্র দূরত্বই হলো লম্ব দূরত্ব। তো এখানে ও কিউ হলো বৃহৎ দূরত্ব এবং ওপি হলো সব থেকে ছোট দূরত্ব, তার মানে ওপি হলো এ বি এর ওপর লম্ব। তো তোমাদের অঙ্কের সমাধান এখানেই শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমরা সাথে সাথেই পেয়ে যাও। থ্যাংক ইউ।